প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। শুরুতেই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাওরকন্ডলা সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ভীমখালী উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। পাশাপাশি ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বিষয়টিকে তোমাদের জানানোর ও বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে মূল পাঠে যাবার আগে যদি একটু ঘটনার দিকে তোমাদেরকে নিয়ে যাই তাহলে কেমন হয় দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, ধরো তোমার ক্লাসের দুজন বন্ধু, একজন হলো সাকিব আর তানিম। তারা দুজনেই 1 টাকা করে নিয়ে দোকানদারের কাছ থেকে চকলেট কিনতে গেল, কিন্তু 1 টাকা করে নিয়ে যাওয়ার কারণে দোকানদার কাউকেই কোনো চকলেট দিল না। তার কারণে সাকিব তামিমকে বলল যে তুমি তোমার 1 টাকা আমাকে দিয়ে দাও, এই 1 টাকা নিয়ে আমরা কি করি, এই 2 টাকা দিয়ে চকলেট নিয়ে যাই। তো দেখা গেছে 2 টাকা দিয়ে নেওয়ার পরে তারা কী করছে, চকলেট কিনে নিছে। এবং কি সাকিব এই যে এই চকলেটটাকে ভাগ করে তামিমকেও দিয়ে দিছে। এই যে ভাগ করে বা শেয়ার করে যে নিল, এটা কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, ঠিক আছে, এটা হলো কি, এইটাই হলো সমযোজী বন্ধন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা যাচ্ছি, আজকে আমাদের পাঠ হলো কি, সমযোজী বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থী, সমযোজী বন্ধন যদি আমরা সমযোজী বন্ধনকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কিভাবে সমযোজী বন্ধনকে সংজ্ঞায়িত করব। আমরা যদি আমাদের আলোচনা সুবিধার জন্য আমরা যদি সমযোজী বন্ধনের সংজ্ঞা বোর্ডে লিখে নিই তাহলে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বলে। আবার যদি অন্যভাবে আমরা বলতে চাই, আর এটা ছাড়াও যদি আমরা বলতে চাই কি, অধাতু এবং অধাতু এর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা 2টা সংজ্ঞা লিখছি। প্রথম লিখছি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আরেকটা লিখলাম কি, অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমরা 1 নাম্বার সংজ্ঞাটা না নিয়ে 2 নাম্বার সংজ্ঞাটা নিব। 2 নম্বর সংজ্ঞাটা নেওয়ার অর্থ হলো যে যদি আমরা 2 নম্বর সংজ্ঞাটা নিই তাহলে যে আমরা 2 নম্বর সংজ্ঞার মাধ্যমে সমযোজী বন্ধন খুব ভালো করে বুঝতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, সমযোজী বন্ধনে যাওয়ার আগে আমরা যদি এখানে অধাতু এবং অধাতু ব্যাপারটা যদি ভালো করে খেয়াল করি তাহলে কীরকম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সকল মৌলের শেষে আম থাকে তারা হলো ধাতু। যেমন আমরা যদি এটা একটু বলি, যেমন সোডিয়াম, যদি আমরা বলতে চাই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আবার ধাতুর যদি আমরা বলতে চাই যে সকল মৌলগুলা কি ইলেকট্রন ত্যাগ করে তাদেরকেও কি ধাতু বলে। যেমন সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হয় কি সোডিয়াম প্লাস, তাইলে সোডিয়াম হলো ধাতু। তো আমাদের এইখানে যে আলোচনার বিষয় যে অধাতু, আমরা যদি এই অধাতু ব্যাপারটা আলোচনা করতে চাই তাহলে কি হবে। তো আমরা এখানে বলছিলাম যে সকল মৌলের শেষে আম থাকে তারা সাধারণত ধাতু হয়। যদি আমরা এই ব্যাপারটাকে বলি যে সকল মৌলের শেষে আম থাকে না তারা সাধারণত কি অধাতু। যেমন কি আম নাই অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, সালফার, এগুলোকে আমরা কি বলতে পারি যে এগুলো হলো কি
অধাতু। আবার আমরা বলতে পারি কি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে সকল মৌলগুলা কি ইলেকট্রন গ্রহণ করে তাদেরকেও কি বলতে পারি আমরা, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করা মানে প্লাস গ্রহণ করলো, তাহলে সে কি গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে ক্লোরাইড আয়নে পরিণত হলো। এই যে ঋণাত্মক আয়নে পরিণত হলো এটা হলো কি, এটা হলো অধাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি আরেকটা অধাতু চেনার ক্ষেত্রে যদি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, যে সকল মৌলের, আমরা যদি এই ব্যাপারটা একটু লিখি, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে 4, 5, 6 বা 60টি ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলে। এই বিষয়টাকে যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো আমি এখানে কি লিখছি, কার্বন, এখানে হইলো নাইট্রোজেন, এখানে হইলো অক্সিজেন, এখানে হইলো ফ্লোরিন, এখানে হইলো সালফার, ফ্লোরিন এখানে হলো কি সালফার। তো তোমরা জানো যে কার্বনের পারমাণবিক সংখ্যা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, নাইট্রোজেনের হলো 7, অক্সিজেনের হলো 8, ফ্লোরিনের হলো 9, সালফারের হলো 16। যদি এই ব্যাপারগুলো আমরা খেয়াল করি, যেমন কার্বন যদি বলি যে কার্বনের পারমাণবিক সংখ্যা হলো কি 6, তাহলে হচ্ছে কি 1s2, 2s2, 4টা 2p2। তাহলে আমরা যদি দেখি যে এখানে হলো প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা ইলেকট্রন। এই ব্যাপারটাকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, যেমন প্রথম শক্তি স্তরে আছে কি 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা, 1, 2, 3, 4টা। তদ্রূপ আমরা যদি দেখি নাইট্রোজেন আছে কয়টা, 7টা, 1s2, 2s2, তাহলে 2, 2, 4 আর 2p3। তাহলে এখানে কি প্রথম শক্তি স্তরে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 5টা। তাহলে এটাকে যদি আমরা দেখতে চাই কীভাবে দেখব, প্রথম শক্তি স্তরে আছে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 5টা, 1, 2, 3, 4, 5টা, এরকম 5টা আছে। তারপরে যদি অক্সিজেনের আমরা দেখতে চাই, তাহলে অক্সিজেন আছে কটা, 8টা, 1s2, 2s2, 2 আর 2, 4 আর 2p4। তাহলে এখানে দেখবো প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা। যদি আমরা এটা খেয়াল করতে চাই তাহলে কীরকম লিখব, অক্সিজেনটা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লিখতে পারি, এখানে হলো 2টা আর এখানে হলো কয়টা, এটা হলো এখানে হলো 6টা। তাহলে 1টা, 2টা, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এখানে হলো কি 6টা। আর কি ফ্লোরিন হলো 9টা। তাহলে কি লিখবো, 1s2, 2s2, 2p5। তাহলে প্রথম শক্তি স্তরে আছে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টা। তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে, এখানে যদি আমরা লিখি 1টা, 2টা আর এরকম হলো 7টা, 1, 2, 3, 4, 5, 6, এই হলো 7টা। তাহলে এটা হলো কি, প্রথমটা ছিল কার্বন, পরটা ছিল নাইট্রোজেন, পরেরটা হলো কি অক্সিজেন আর এটা হলো কি ফ্লোরিন। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে সালফার 16 হলে কি হচ্ছে 1s2, 2s2, 2p6, তাহলে 6, আচ্ছা 3s2, 3p4। এইবার যদি আমরা এটাকে করতে চাই তাহলে কি করতে পারি আমরা, শিক্ষার্থী প্রথম শক্তি স্তরে আছে কয়টা বলো, প্রথম শক্তি স্তরে আছে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা। দ্বিতীয় শক্তি স্তরে আছে, আমরা যদি ডট দিয়ে বুঝাই, ইলেকট্রন বুঝাই যে এখানে 2টা, 8টা আর এখানে হলো কয়টা, এই যে এখানে হলো 3s2, 3p4, এখানে আছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা হলো সালফার 16। তাহলে আমরা যে বলছিলাম যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে 4, 5 বা 6
4 5 6 বা 7টি ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলে। তো আমরা দেখলাম যে কার্বনে যে 1 2 3 4টা আছে। অক্সিজেন যদি দেখি আমরা 1 2 3 4 5 6, তাহলে 6টা আছে। এরপরে যদি ফ্লোরিনে দেখি, এরপরে ফ্লোরিনে দেখলে কি বাইরের শক্তি স্তরে 7টা আছে। এখানে যদি নাইট্রোজেনে দেখি আমরা কটা আছে, 1 2 3 4 5, 5টা আছে। এখানে যদি আমরা যদি সালফারের ক্ষেত্রে দেখি 1 2 3 4 5 6টা আছে। তাহলে এই যে আমরা বলতে পারি সহজে কি, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনে 4 বা 4 5 6 বা 7টি ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের আলোচনার সুবিধার্থে যে আমরা এই যে পঞ্চম অধ্যায় যেটা রাসায়নিক বন্ধন পড়তে গিয়ে আমরা যে সবচেয়ে মানে বেশি অধাতুগুলা পাই, এগুলো যদি আমরা আগে একটু চিহ্নিত করে নিই তাহলে কেমন হয়। এবার যদি মানে বহুল ব্যবহৃত অধাতু সমূহ যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, পঞ্চম অধ্যায়ের মধ্যে যে বহুল ব্যবহৃত অধাতু সমূহ। তো বহুল ব্যবহৃত অধাতু সমূহ যদি আমরা একটু বলি যে আমরা যেগুলো পাবো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, Br2, আয়োডিন, এই যে এইগুলো আমরা এখানে আবার সালফার, কার্বন, ফসফরাস। তো আমরা যদি এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অনেক জায়গাতে শিক্ষক তোমরা দেখতে পারবা যে X2 আছে। তো X দিয়েও কি, X দিয়ে কি বোঝায়, হ্যালোজেন মৌলগুলা কোনগুলা বোঝাবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই মৌলগুলো আমরা যদি একটু এখানে আমরা যদি এই মৌলগুলা থেকে কি করতে পারি, আমরা এই মৌলগুলার যে আসলে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি করতে পারি, আমরা যদি যে কোনো একটা মৌল নিই তাহলে আমরা কি করতে পারি, যদি বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করি তাহলে আমরা কি লিখব, আমরা যদি লিখি এরকম, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো একটা মৌলের, যেমন যদি আমরা এই দুইটাই করি, ফ্লোরিন F2 আর কি O2 আর F2, এই দুইটার গঠন যদি আমরা গঠন প্রক্রিয়া যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কী হয়, তাহলে যদি আমরা প্রথমটা করি O2, তাহলে O2 অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি নিম্নরূপ। তাহলে আমরা যদি লিখি অক্সিজেন মানে কি 8টা, আমরা কি বলছিলাম 1s2 2s2, তাইলে কটা হলো 2 2 4 আর 2p4। এই যে ইলেকট্রন বিন্যাস আমরা যে দেখলাম কি যে তার সর্বশেষ শক্তি স্তরে কটা ইলেকট্রন আছে, যে 1s2 2s2 2p4, এখানে কটা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। তো এবং এখানে আছে 2টা আর সর্বশেষ শক্তি স্তরে আছে 4টা, 2টা 6টা। তো আমরা যদি এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাই যে অক্সিজেনের যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 6টি, তাইলে যুজ্যতা স্তরের অষ্টক পূরণের জন্য আরও আমার যেহেতু অষ্টক পূরণের জন্য তাহলে 8টা ইলেকট্রন লাগে, তাহলে আমার আছে 6টা, তাহলে আরও কটা লাগে, আমার আরও 2টা ইলেকট্রন প্রয়োজন। তাই একটা অক্সিজেন পরমাণু অপর একটা অক্সিজেন পরমাণুর সাথে 2টা ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। যদি আবার আমি ব্যাপারটাকে বলি যে অক্সিজেনের যদি বন্ধন গঠন প্রক্রিয়া যদি তোমরা কীভাবে ব্যাখ্যা করবা, তুমি প্রথমে লিখবা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, তারপর ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পর তুমি খেয়াল করলা যে প্রথম শক্তি স্তরে আছে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা। তো আমরা কি করব, দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 6টা আছে, তাহলে অষ্টক পূরণের জন্য আমার আর কটা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রন দরকার। তো আমরা বললাম যে একটা অক্সিজেন পরমাণু অপর একটা অক্সিজেন পরমাণু কি 2টা ইলেকট্রন শেয়ার করে পরস্পরের সাথে কি করে, সমযোজী বন্ধন গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা ওই যে 2 নাম্বার যেটা লিখছিলাম F2-এর ক্ষেত্রে সেম আমরা কি লিখব, F এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, তাহলে লিখব F9, তাহলে কি লিখলাম 1s2 2s2, তাহলে 2 2 4 আর 2p5, তাহলে এগুলো কি কটা হলো, তাহলে হলো 9টা। তাহলে আমরা যদি বলি এখন কি আছে
যে এই ইলেকট্রনগুলো যে প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 7টা। তাহলে তার অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার? যে একটা ইলেকট্রন দরকার। তো আমরা বলতে পারি যে ফ্লুরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 7, এবং একটা ইলেকট্রন পরমাণু তার অষ্টক পূরণের জন্য একটা ফ্লুরিন পরমাণু অপর একটা ফ্লুরিন পরমাণুকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি F2 সমজীব বন্ধনের মাধ্যমে F2 দ্বিপরমাণু অণু গঠন করে। তো এই যে আমরা যে এই ঘটনাগুলো বললাম, যদি আমরা কি করি, এই প্রথম ঘটনাটা যে আমরা বললাম কি যে এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখা যেতে হয়, প্রথম ঘটনাটা কি লিখলাম আমরা? অক্সিজেন। তাহলে প্রথম শক্তি স্তরে আছে 2টা, আমরা যদি এই ঘটনাটাকে চিত্রের মাধ্যমে দেখাইতে চাই তাহলে কি হবে? প্রথম শক্তি স্তরে আছে 2টা, 1 2, আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা, 1 2 3 4 5 6টা। এটা হলো কি অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। আরেকটা যদি আমরা বলি এখানে আছে কয়টা? আরেকটা অক্সিজেন পরমাণু, 1টা 2টা, এখানে আছে কয়টা? 6টা। এই যে একটা অক্সিজেন পরমাণু অপর একটা অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি অটো অণু গঠন করে। তাহলে এটা যদি আমরা লিখতে চাই অটো 1টা 2টা, এটাকে আমরা কীভাবে লিখব? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি এভাবে আমরা লিখতে চাই তাহলে আরেকটা যে অপরের সাথে কী করে, এই যে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে 1 2 3 4 5 6, এখানে আছে 1 আর 2। এই যে এটা হলো একটা অক্সিজেন পরমাণু, এটা হলো অক্সিজেন পরমাণু, আর এটা হলো কি? এটা হলো অক্সিজেন অণু। তাইলে আমরা এভাবে কি এটা ব্যাখ্যা করতে পারি। তো আমরা যদি এটা ব্যাখ্যা করলাম, যদি এভাবে আমরা কি করতে পারি, এই যে F2টাও যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কি করব? F2 এভাবে F2 কি করব? প্রথমে লিখব 1টা 2টা, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কটা আছে? 7টা, 1 2 3 4 5 6 7টা। এটা হলো F মানে ফ্লোরিন পরমাণু প্লাস আবার কি এখানে কি 1টা 2টা 1 1 2 3 4, এখানে আরেকটা, এখানে 5 6, এখানে হলো 7টা। তাহলে আমরা যদি এটাকে বলি একটা ফ্লোরিন পরমাণু অপর একটা ফ্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফ্লোরিন অণু গঠন করে, তাহলে আমরা কি করতে পারি? যে প্রথম লিখলাম 2টা, এরপরে দিলাম কি এখানে হলো 1 2 3 5 6, এখানে হলো এই যে 7টা, এখানে হলো একটা। তাহলে এটাকে যদি আমরা আঁকি, তাহলে আমরা বলতে পারি একটা ফ্লোরিন অণু গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা কি করে পারো, অন্যান্য অনেক সমযোজী মৌল আছে, এগুলা তোমাদের কি বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমরা যদি আমাদের এই আলোচনা ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে যারা আমাদের সাথে যুক্ত হয়েছ তারা খাতা কলম নিয়ে তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। তো আজকে আমরা যদি বাড়ির কাজ দেই, তোমরা যদি বলো, তো বাড়ির কাজ হলো কি HW দিয়ে দিলাম। বাড়ির কাজ হলো যে H2O মানে পানি, CH2 CH4 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া আলোচনা করুন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আজকের এই আলোচনা ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় আসা সমযোজী বন্ধন সম্পর্কিত যে কোনো MCQ সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। আজ আর নয়, ক্লাসের ধারাবাহিকতায় হয়তো পঞ্চম অধ্যায়ের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে হাওরকন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো ও জরুরি কাজে বাইরে বের হলে মাস্ক পরিধান করো। আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী, এই যে আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করলাম, এই ক্লাসটা
তুমি নিজেও দেখেছো এবং যারা এই ক্লাসটা মিস করেছে তাদের দেখানোর জন্য এবং তোমার বন্ধুবান্ধবকে দেখানোর জন্য এই ক্লাসটা অবশ্যই তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও।